আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 2 নাম্বার পার্ট। তো যারা প্রথম পার্ট এখনো দেখেননি তারা দেখে আসুন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গাড়ির গতি সর্বোচ্চ সীমায় রেখে ড্রাইভ করছে নিখিল। দিক বেদিক ভুলে গেছে, উন্মাদ প্রায় উদ্ভ্রান্তের ন্যায় ট্রাফিক রুলস ভঙ্গ করছে সে। একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তাকে বাড়ি পৌঁছাতে হবে। হৃৎপিণ্ডের নিপীড়ন বন্ধ করতে হলে তাকেও যেতে হবে। আচমকা গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে। ব্রেক কষে নিখিল, ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগে স্টিয়ারিং এ। কপাল কেটে গড়িয়ে পড়ে লাল তরল, তবু আজ থামবে না সে। যে কোনো মূল্যে তাকে এখন নেহার কাছে যেতেই হবে। বাড়িতে পৌঁছাতে নিখিলের সময় লেগেছে 28 মিনিট। 1 ঘন্টার পর সে পাড়ি দিয়েছে আধ ঘন্টারও কম সময়ে। কালো রঙের শার্ট পরিহিত সুদর্শন যুবকটিকে আজ ভীষণ অন্যরকম লাগছে। ইন করা শার্টের এক পাশ খুলে পড়েছে, শার্টের হাতা উঁচু নিচু ভঙ্গিতে গুটানো, চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছে কপালে, খামের সাথে সেটে আছে অবলীলায়। সরানোর কোনো তাড়া নেই আজ। শুভ্র মুখশ্রীতে ফুটে উঠেছে তীব্র উৎকণ্ঠা, চিন্তার ছাপ, রাগের আভাস ছড়িয়েছে চোখে। টকটকে আঁখি দয়ে শুধুই রাগ, নাকি আছে কোনো কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়? কিছু মুহূর্তের ব্যবধানে সবসময় পরিপাটি থাকা মানুষটি অগোছালো হয়ে গেছে। সিঁড়ি বেয়ে ধূপধাপ পায়ে উপরে উঠছে সে, ছুটে যায় কাঙ্ক্ষিত মানুষটির কাছে। ঘরের দরজা ফেরানো এসির বাতাসে অত্যাধিক ঠান্ডা হয়ে উঠেছে রুমটি। টলমলে পায়ে ভিতরে ঢুকে নিখিল। নিজেকে এতটা দুর্বল মনে হচ্ছে কেন তার? বলিষ্ঠ দেহের অধিকারী কঠোর ব্যক্তিত্বের মানুষদের তো দুর্বল হতে নেই, তবে কেন নিখিল এই একটা মেয়ের কাছে নিজেকে এতটা কমজোর অনুভব করে? নেহার পরনে এখনো কলেজ ইউনিফর্ম, রক্তের দাগ শুকিয়ে খয়েরি বর্ণ ধারণ করেছে। নিখিলের দৃষ্টি আটকায় খাটের পাশে ঝুলন্ত থাকা রক্তাক্ত হাতটির দিকে। মেয়েটা এত কেয়ারলেস কেন? হাতের ক্ষতটি দূর থেকে ততটা স্পষ্ট না। মেঝুতে রক্ত দেখে আটকে ওঠে নিখিল। এক প্রকার ছুটে যায় সামনে, হাঁটু গেড়ে বসে পড়ে নেহার ঘুমন্ত ফ্যাকাশে মুখের কাছে। আলতো হাতে ছুঁয়ে দেয় রক্ত জবান নেই ফুলে ফেপে ওঠা গাল। কাপা হাতে স্পর্শ করে নেহার কেটে যাওয়া হাতটি। যতটা রাগ নিয়ে অফিস থেকে এসেছে তার ছিটে ফোটাও এখন নেই নিখিলের মাঝে। মায়াবী মোহনীয় নারীটি তা শুষে নিয়েছে পুরোদমে। নিখিল নিজ মনে বলতে থাকে, কেন নিহারিকা, কেন তুই সবসময় আমার প্রতি রাগ দেখিয়ে আমারই ক্ষতি করিস? লাভ লোকসানের হিসাবে তো কাঁচা কেন তুই? আমার কলিজায় ছুরি চালাতে একটু হাত কাঁপে না তোর? তারপর আবারও বলল, এতটা নির্দয় কেন তুই? নিখিলের প্রেয়সীকে এতটা কঠোর মানায় না, বুঝিস না তুই? আবারও বলল, এত অভিযোগ, অভিমান, রাগ, অনুরাগ সব তোর প্রতি। কবে এসে শুনবি সবকিছু? সময়টা এত ধীরে অগ্রসর হচ্ছে কেন নিহারিকা? আমার হৃদয়ে প্রণয়ের সুর তুলে তুই কেন এতটা হেলাফেলা করছিস? আমার প্রেমিক হৃদয়কে দগ্ধ করে বুঝি অনেক সুখ পাস? নিখিল থামলো, তারপর ঠোঁট এলিয়ে হাসলো, উদাসীন কণ্ঠে বলল, তবে তোর সুখেই হোক আজ আমার হৃদয়ের তীব্র বিরহের অসুখ। তারপর আবারও বলল, তুই যে শুধু আমার এই নিখিলের অবুঝ পাখি। আর এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখে শুনেছে জেরিন আর সাব্বির। দুজনের মুখ হা হয়ে গেছে পুরোপুরি, কথা বলতে ভুলে গেছে মনে হয়। দুজনের চোখের পাতা ফেলছে ঘন ঘন। জেরিন মৃদু চেঁচিয়ে বলল, সাব্বির, আমি যা শুনছি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলল, এত জোরে কথা বলছিস কেন? ভাইয়া যদি জানতে পারে যে তার প্রেমের রহস্য আমি আর তুই মিলে লুকিয়ে দেখছি তো দুজনকে ধরে তাড়াতাড়ি বনবাসে পাঠিয়ে দিবে। জেরিন বলল, আরে ভাই, আমরা কি ইচ্ছা করে দেখছি নাকি? আমরা তো ভার্সিটি থেকে এসে ভালো মানুষের মতো রুমে যাচ্ছিলাম, ওরা দরজা খুলে প্রেম করতে বসলে আমাদের কি দোষ? পেছন থেকে বর্ষা বলে উঠলো, কার প্রেম করার কথা বলছো আপু? জেরিনের মুখ আবারও চেপে ধরলো সাব্বির। এই মহিলা বয়সে বড়, কিন্তু পেটে কোনো কথা থাকে না। সাব্বির গর্ব করে বলল, কার আবার? আমার 23 নাম্বার প্রেম, তাই না জেরিন আপু? জেরিন জুড়ে জুড়ে 2বার মাথা ঝাঁকাই, তারপর বলল, তোমার বয়স জানি কত সাব্বির ভাইয়া? সাব্বিরের উত্তর দেওয়ার আগে নিখিলের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। ভেতর থেকে সে বলল, এই দরজায় দাঁড়িয়ে কে কথা বলছিস? ভিতরে আয়। তিনজনের হাওয়া যেন একসাথে বের হয়ে গেছে। নিতিয়ে পড়া বেলুনের মতো মুখে চাওয়াচাওয়ি করছে একে অপরের। সুযোগ বুঝে জেরিন বৃষ্টিকে এক ঠেলা মেরে রুমের ভিতর পাঠিয়ে দিয়ে দাঁত কেলিয়ে হাসে। বৃষ্টি কড়া দৃষ্টিতে তাকিয়ে বুঝায়, মায়ের কাছে তোমার নামে যদি উল্টাপাল্টা কিছু না বলেছি তো আমার নাম বৃষ্টি না। জেরিন সাব্বির বৃষ্টিকে ফাঁসিয়ে কেটে পড়েছে। নিখিল বলল, তুই দরজায় কি করছিলি বৃষ্টি? বৃষ্টি বলল, না মানে ভাইয়া, নেহাকে দেখতে এসেছিলাম। নিখিল বলল, ওর হাত কাটলো কিভাবে? শান্ত কিন্তু অত্যধিক কঠিন কণ্ঠস্বর নিখিলের। বৃষ্টি পরপর 2বার ঢুক গিলে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যা মিলিয়ে একটা গল্প বানিয়ে নেই মনে মনে। বৃষ্টি মেচিউর মেয়ে, এর আগেও নেহার জন্য এমন পরিস্থিতিতে পড়েছে সে তবুও বান্ধবীকে কখনো একা ছাড়েনি। যেভাবেই হোক পরিবারকে বুঝিয়ে দিয়েছে কিছু একটা। এরকম উন্মাদনায় ভরপুর বন্ধু যার কপালে আছে তার জীবনে অর্ধেক পাপ শুধু হবে মিথ্যা বলার কারণে। মনে মনে একবার আল্লাহ মাফ করো বলে নিয়েছে বৃষ্টি। নিখিল আবারও জিজ্ঞেস করলো, লিমার সাথে কি করেছিস তোরা? মেয়েটা অচেতন হলো কি করে? আর চাকরি থেকে রিজাইন কেন করেছে? বৃষ্টি অবাক হয়ে এবার, ওরা তো মেয়েটাকে কিছু বলতেও পারেনি, তার আগে নিখিল চলে এসেছিল, তাহলে চাকরি ছাড়লো কেন? বৃষ্টি বলল, চাকরি কেন ছেড়েছে তা তো আমি জানি না ভাইয়া। ওই আমাদের কলেজে লিমা নামে আপুটার বোন পড়ে, তার নাম সীমা। আসলে ভাইয়া সীমা নেহার সাথে অনেক মিসবিহেভ করেছে। নেহাকে তো চিনোই, রেগে গিয়েছিল, তাই লিমা আপুর কাছে বিচার দিবে বলে আমাদের বাসার সামনে যাই। আমরা যার পরে হঠাৎ আপুটা জ্ঞান হারাই। নেহা তাকে ধরে থাকার মাঝেই তো তুমি সেখানে এসেছিলে। আর বৃষ্টি একবার তাকালো নিখিলের দিকে। নিখিল খুব মনোযোগ দিয়ে বৃষ্টির কথা শুনছে। বৃষ্টিও শুকনো ঢুক গিলল, মনে মনে বলল, আল্লাহ, এবারের মতো বিশ্বাস করে যাতে এই শেষবার মাবুদ।
নিখিল বলল, পরে কি বলছিস না কেন? নিখিলের ধমক শুনে বৃষ্টি দ্রুত বলল, তারপর হয়তো তুমি নেহাকে না বুঝে বকা দিয়েছ, নেহাকে উল্টাপাল্টা বলেছ সে নাকি লিমা আপুর সাথে কিছু একটা করেছে, পরেই তো তুমি লিমাকে নিয়ে চলে গেলে। নেহাকে বিশ্বাস না করে তুমি একটা অন্য মেয়েকে আগলে নিয়েছিলে ভাইয়া, যা নেহার সহ্য হয়নি। মিনমিন করে কথাটি বলল বৃষ্টি। নিখিলের ভ্রুযুগল কিঞ্চিত কুচকে গেল। তারপর বলল, কলেজে ফিরে গিয়ে সীমাকে দেখে নেহার রাগ আরো বেড়েছে, জেদের বসে নিজের হাতে কাচের টুকরো চেপে ধরেছিল। নিখিল বলল, ডাক্তারকে ফোন করতে বল মাকে। বৃষ্টি বলল, নেহা ট্রিটমেন্ট করাবে না বলেছে, যদি কেউ করতে চাই তো আবার নাকি হাত কাটবে। নিখিল রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোকে যা করতে বলেছি তা কর। বৃষ্টি ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। হামিদা বেগম দুপুরের কাজ সেরে শুয়ে পড়েছিলেন, এসবের কিছুই তিনি জানেন না। রুমে ঢুকে ছেলের বেহাল দশা দেখে বুঝলেন গুরুতর কিছু একটা হয়েছে। ছেলেকে নেহার হাত ধরে বসে থাকতে দেখে আর কিছু জিজ্ঞেস করলেন না। এখন কিছুক্ষণের মধ্যে তাহমিদা আসলেন রুমে। নেহাকে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠলেন। দুপুরে বকার মাঝে তিনি মেয়েকে খেয়ালই করেননি। তিনি কেঁদে কেটে বললেন, আপা আমার মেয়েটার কি হয়েছে, কথা বলছে না কেন? নেহার মাথার কাছে গিয়ে মাথাটা নিজের কুলে তুলে মুখে হাত বুলিয়ে বলল, কোথায় কষ্ট হচ্ছে মা, মাকে বল। তাহমিদা বেগমের কান্না শুনে সাহারা আসলেন। জেরিন সাব্বির রোগ ছুটে এসেছে। ইতিমধ্যে ডাক্তার আসলেন। পিটপিট করে চোখ খুলল নেহা। নিজের খাটকে ঘিরে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। সে তো ঘুমাচ্ছিল, সবাই এখানে কেন? সবাইকে ঠেলে ডাক্তারকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো নেহা। নেহার কাছে দুনিয়ার সবচেয়ে অপছন্দের জিনিসের মধ্যে একটা হলো ডাক্তার, ঔষধ আর হসপিটাল। নেহা সবকিছু ভুলে চিৎকার করে উঠল। তারপর বলল, ডাক্তার কেন এসেছে, কেন এসেছে এখানে? উনাকে চলে যেতে বলো। আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। একজন সুস্থ মানুষকে ডাক্তার দেখাচ্ছ কেন তোমরা? নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। হাত কেটে এসে এখন নাটক করছিস কেন? চুপচাপ হাতে ব্যান্ডেজ করতে দে বলছি। নেহা চুপসে যায় মুহূর্তে মিনমিন করে বলল, প্লিজ ওনাকে যেতে বলুন, আমার হাত তো কাটেনি, ওই সামান্য কাটার জন্য ডাক্তার লাগে না তো। ডাক্তার এসে নেহার হাত ধরে বলল, নেহা মামুনি কিভাবে হয়েছে এমনটা? হাতে তো কম হলেও 3টা সেলাই করতে হবে। নেহা এবার হু হু করে কেঁদে দিল। সচরাচর কাঁদে না নেহা, মানুষের সামনে তো ভুলেও না। হাত পা ছুড়ে কাঁদা শুরু করে দিয়েছে এখন। তাহমিদা মেয়েকে বোঝাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। নিখিল সবার দিকে তাকিয়ে বলল, সবাই রুম থেকে বের হও এখন, শুধু ডাক্তার আঙ্কেল থাকবেন এখানে, যাও বলছি, নেহাকে আমি সামলাচ্ছি। নেহা নিজের মায়ের আঁচল টেনে ধরে বলল, মা আমাকে ওনার কাছে রেখে যাবে না বলছি, আমাকে মারবে, থাপ্পড় দিবে, প্লিজ যাবে না। নিখিল নেহার হাত টেনে ধরে বলল, ছোট মা তুমি যাও বলছি, ওর হাতে ইনফেকশন হয়ে যাবে, কতক্ষণ ধরে এভাবে বসে আছে, খেয়াল আছে কারো? সবাই বেরিয়ে যেতেই ডাক্তার নেহার হাত ধরে পরিষ্কার করতে লাগলো। নেহা হাত ছাড়িয়ে নিতে চাচ্ছে বারবার। নিখিল এবার উপায় না পেয়ে নেহার হাত শক্ত করে চেপে ধরে আরেক হাত শক্ত করে জড়িয়ে ধরলো। সেলাই করতে হয় সজ্ঞানে, এখানে চাইলেও কিছু করার নেই কারোর। নেহা ব্যথা সহ্য করতে না পেরে নিখিলের পিঠের দিকে শার্ট সহ খামচে ধরেছে, নখ বসিয়ে দিয়েছে। তবুও নিখিলের মাঝে কোনো পরিবর্তন নেই, সে নেহাকে আগলে ধরে রেখেছে। নেহার ছোট্টখাট্ট দেহটা মিশে গেছে নিখিলের বুকে। বুকের এক পাশে মাথা এলিয়ে বসে আছে নেহা। দেহটা কেমন অসাড় হয়ে আসছে ক্রমশ। নেহা স্পষ্ট শুনতে পাচ্ছে নিখিলের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধুকপুকানি। নিখিলের গায়ে মনমাতানো মিষ্টি সুবাসটি যেন কেমন মাতাল করে দিচ্ছে নেহাকে। নিজের সীমা অতিক্রম করতে চাইছে অবাধ্য মন। ঠোঁটে দাঁত চেপে ধরেছে নেহা। কোনো বেহায়াপানা করতে চায় না, কোনো মতেই না। ছেলেটা কেন এত কাছে আসছে বারবার? নিজের মতো সবাইকে কঠিন ধাতু মনে হয় নাকি উনার? উনার হয়তো কোনো অনুভূতি নেই, অন্য মানুষের কি থাকবে না নাকি? নেহা কাপা কণ্ঠে বলল, ছাড়ুন নিখিল ভাই। নিখিল প্রত্যুত্তর করলো না। তারপর নেহা আবারও বলল, ছাড়ুন না প্লিজ, দম বন্ধ হয়ে আসছে আমার। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে বলল, মরে গেলেও ছাড়বো না। নেহা পরে রইল আগের মতো। উষ্ণতায় আবার নেহার ঘুম পাচ্ছে, কিন্তু পারছে না। কিছু সময় পর শুয়ের খোঁচায় আহ শব্দ করে উঠছে। আর এদিকে ডাক্তার চলে গেছে। নেহা আগের মতোই বসে আছে এখনো। নিখিল শান্ত কণ্ঠে বলল, কিরে এভাবে থাকার পরিকল্পনা করেছিস নাকি? উঠবি না আর? নেহার কানে কথাগুলো পৌঁছাতেই লজ্জা পেয়ে গেল। সরে বসার জন্য তাড়াহুড়ো করলো কিছুটা। তখনই আবারও নিখিলের কণ্ঠ শোনা গেল। তারপর বলল, তুই চাইলে সারা জীবনই এভাবে থাকতে পারিস, আমি কিছু মনে করবো না। নেহাকে যেন চিন্তা করার বিন্দুমাত্র সময় দিল না নিখিল। তারপর আবারও বলল, ছোট মাকে পাঠাচ্ছি, ড্রেস চেঞ্জ করে নে। নেহা বলল, না আমার এখন ঘুম পাচ্ছে। নিখিল বলল, মুখে ক্ষয় ফুটছে দেখছি, যা কাজ করেছি আজকে শাস্তি স্বরূপ 5টা চোর মারলেও তো কম হতো। নেহা হাত নিজের গালে আগে ভাগে দিয়ে দিয়েছে দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসলো। মুখে হাসি বজায় রাখলো সে। এই হাসিটা মিলিয়ে নিতে চাইছে না কেন জানি। নেহা দেখলো মুগ্ধ চোখে, এই হাসি দিয়ে আমাকে পাগল করেছেন আপনি নিখিল ভাইয়া, আপনি খুব খারাপ মানুষ, খুব খারাপ একজন পুরুষ। নিখিল বলল, কি দেখছিস এমন করে? ড্রেস চেঞ্জ করতে চাচ্ছিস না তাই তো? নেহা হেসে চোখ মাথা নাড়ালো। নিখিল বলল, ছোট মায়ের কাছে যেহেতু তুই যাবি না, তো চল আমি কাজটা করে দিচ্ছি। নেহা প্রথমে কথাটি বুঝেনি, সেকেন্ডে ওর কান গরম হয়ে উঠেছে। নিখিল ভাইয়ের নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, কিসব বলছে। নেহা চোখ বড় বড় করে তাকালো, মুখ ঘুরিয়ে বলল, মাকে ডেকে দিন। নিখিল বিরক্তি নিয়ে বলল, কোনো কাজ তো সোজা কথায় করস না, ঘাটতেরা একটা। নিখিল রুম থেকে বের হয়ে গেল। তাহমিদা বেগম এসে নেহাকে কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। খাবার নিয়ে আসলেন হামিদা বেগম। নেহা মুখে হাত আটকে বসে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে প্রায়। হামিদা বেগম জোর করে খাওয়ালেন। ওষুধ খাওয়াতে রাজ্যের ঘুম নেমে আসলো নেহার চোখে।
আর এদিকে নিখিল শাওয়ার নিয়ে বসেছে, পিঠ জ্বলছে তার, নেহা যে আজ জুড়ে খামচে দিয়েছে, পুরো রক্তারক্তি অবস্থা করে ছেড়েছে, নিজের কপালেও একটা ব্যান্ডেজ করে নিয়েছে। নিখিল বোঝার চেষ্টা করছে নেহার কথা। নেহা লিমার সাথে তাকে দেখে রিয়াক্ট করেছে, কিন্তু কেন? মেয়েটার মনে কি তাকে নিয়ে কোনো সফট কর্নার আছে, নাকি সবটাই তার মনের ভুল? মোবাইল কাঁপিয়ে শব্দ হলো, মিহিরের নাম্বার দেখে রিসিভ করে কানে ধরলো নিখিল। মিহিরের হাস্যোজ্জ্বল কণ্ঠ, তা মহাগুপ্ত প্রেমিক সাহেব, কি খবর? গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে গিয়ে বউকে দেখে শান্তি মিলেছে আপনার? নিখিল বলল, সবকিছু জেনে শুনে কেন জ্বালাতে ফোন করেছিস আমাকে? মিহির বলল, আমাকে অফিসের কামলা হিসেবে রেখে তুই বাড়িতে গিয়ে প্রেম করছো, আজ একটা বউ নেই বলে? নিখিল বলল, প্রজেক্টটা কি পেয়ে গেছি আমরা? মিহির বলল, আঙ্কেল সামলে নিয়েছে, আর তোর জন্য নতুন পিয়ে রাখতে হবে। লিমা নাকি কানাডা চলে যাচ্ছে পড়াশোনার জন্য, তাই চাকরিটা ছেড়ে দিয়েছে। তখন তো তুই কোনো কথাই শুনতে চাইলি না। নিখিল বলল, ও। নিখিল মিহিরের বাড়ির পাশাপাশি ছোটবেলার বন্ধু, পারিবারিকভাবে দুই পরিবারের সম্পর্ক ভালো। মিহির অন্যত্র জব করতে চাইলেও তা সম্ভব হয়ে ওঠেনি নিখিলের জন্য। সে বন্ধু ছাড়া একদ্বন্দ্ব চলতে পারে না, অগত্যার চাকরিটা নিখিলের সাথেই করতে হচ্ছে তাকে। আর এদিকে রাতে বাড়ি ফিরেছেন নেহার বাবা ও তার মেজো চাচ্চু, দুজনে এসে রেখে গেছেন নেহাকে। মাহবুব চৌধুরীর নিজের কোনো মেয়ে নেই, তার দুই ছেলে বড় ভাইয়ের দুই মেয়ে, আর নেহাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। সেতারা বেগম এসেছেন নেহা ঘুমিয়ে থাকার মধ্যেই একবার, যতই রাগ দেখান তিনি, নাতনি হয়তো তার, মায়া তো সবার জন্যই সমানই লাগে। সেতারা বেগম দরজা দাঁড়িয়ে ভাবলেন, নেহা যদি এখন তাকে দেখতো, অভিমান নিয়ে বলতো, কি বুড়ি, উপরে চলে গেছি কিনা দেখতে এসেছো নাকি? তোমার জামাই আমাকে বেশি পছন্দ করতে বলে কি হিংসা হয় তোমার? কি আর করবে বলো, আমি তো তোমার থেকে দেখতে সুন্দর, এতে আমার কি দোষ? মেয়েটা সত্যি এখনো বাচ্চাদের মতো রয়ে গেছে। কথাগুলো ভেবে তার চোখের কোণের অশ্রুরা এসে ভিড় জমালো। মনে মনে বললেন, জলদি সুস্থ হয়ে যা, আমার এই বাড়ির প্রাণ তুই হুড়োহুড়ি না করলে তো বাড়িকে বাড়িই মনে হয় না। হামিদা শাশুড়িকে দেখে নীরবে হাসলেন। পরিবার মানেই তো শক্তপোক্ত এক অদৃশ্য বন্ধন, একজনের কিছু হলে পুরো বাড়ির মানুষের মাঝে যেন তার রেশ ছড়িয়ে পড়ে। হামিদা বানু মন থেকে চাই তার এই সুখের সংসারে যেন কারোর নজর না লাগে, জীবনের বাকিটা সময় যেন এভাবে হেসে খেলে কাটিয়ে দিতে পারে সবাই একসাথে, তাদের বন্ধন যেন অটুট থাকে সবসময়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।